নমস্কার। তো চলুন আজকে আরেকটি হাই গ্রোথ স্মল ক্যাপ কোম্পানি নিয়ে কথা বলবো। প্রথমে কোম্পানিটার নাম বলে দিই, POCL, পন্ডি অক্সাইড অ্যান্ড কেমিক্যাল লিমিটেড। কোম্পানিটার নাম হচ্ছে POCL, পন্ডি অক্সাইডস অ্যান্ড কেমিক্যাল লিমিটেড। এটি একটি রিসাইক্লিং সেক্টরের স্টক। রিসাইকেল বলতে, রিসাইকেলিং কাকে বলে? রিসাইকেলিং বলতে আমরা বুঝি, সবাই জানেন, তবে একবার বলে দিচ্ছি, যে আমরা যে সমস্ত প্রোডাক্টগুলো ইউজ করার পরে ফেলে দিই, সে লোহা হতে পারে, অ্যালুমিনিয়াম হতে পারে, যে কোনো জিনিস, প্লাস্টিক হতে পারে, মোবাইল বা টিভি, যে কোনো জিনিস যখন আমরা ইউজ করার পরে যখন নষ্ট হয়ে যায়, মানে আমাদের আর ইউজ করার মতো থাকে না, তখন সেটাকে আমরা ফেলে দিই। সেটা হয়ে গেলে কি ওয়েস্ট প্রোডাক্ট। রিসাইকেলিং হচ্ছে এই ওয়েস্ট প্রোডাক্ট থেকেই আবার নতুন কিছু ইউজফুল প্রোডাক্ট বানানো। আমরা যে ওয়েস্ট প্রোডাক্টটা ফেলে দিচ্ছি, সেই ওয়েস্ট প্রোডাক্ট থেকেই আবার নতুন কিছু ইউজফুল প্রোডাক্ট বানানো, এই প্রসেসটাকে বলছে রিসাইক্লিং। রিসাইক্লিং সেক্টরটা কিন্তু এখন খুব ভালো একটা জায়গায় আছে। তার কারণ আমাদের গভর্নমেন্ট কিন্তু রিসাইক্লিং প্রসেসে খুব গুরুত্ব দিচ্ছে। রিসাইক্লিং প্রসেসে কি হয়, যত রিসাইক্লিং ভালোভাবে করা যাবে, এক হচ্ছে পলিউশনটাকে কন্ট্রোল করা যাবে, দুই নম্বর হচ্ছে একটা অরিজিনাল প্রোডাক্টের যা দাম নিউ প্রোডাক্টের, সেটা যদি আমরা রিসাইকেল করে বানাতে পারি, তার থেকে কিন্তু কস্টিং অনেক কম পড়ে যায়। এই জন্য কিন্তু আমাদের গভর্নমেন্ট কি করছে, রিসাইক্লিং এর উপরে কিন্তু খুব জোর দিচ্ছে। আজকে যে কোম্পানির নাম বললাম POCL, এটার মধ্যে রিসাইক্লিং সেক্টরের একটা স্টক, পন্ডি অক্সাইডস অ্যান্ড কেমিক্যাল লিমিটেড। আজকে আমরা দেখবো এই কোম্পানিটার বিজনেস অ্যানালাইসিস করব, কোম্পানিটার লেটেস্ট কি বিজনেস করছে এবং কোম্পানির আগামীতে কোম্পানি কিভাবে বিজনেস করতে যাচ্ছে, ফিউচার গাইডেন্সটা কিরকম আছে। প্রথমে দেখে নেবো যে কোম্পানির বিজনেস মডেলটা। এই কোম্পানিটা হচ্ছে বেসিক্যালি চারটে ভার্টিক্যাল আছে বিজনেস। একটা হচ্ছে লেড বা সীসা, একটা অ্যালুমিনিয়াম, একটা প্লাস্টিক, একটা কপার। এই চারটা জিনিস এরা রিসাইকেল করে। এদের বিজনেস মডেলটা খুব সিম্পল। এরা কি করে, বিভিন্ন আউটসোর্সিং থেকে ছোট ছোট কোম্পানি, অনেক কোম্পানি আছে এরকম, ইন্ডিয়াতে আছে, ইন্ডিয়ার বাইরে আছে, এরকম প্রায় 270টা কোম্পানি আছে। 270 কোম্পানির থেকে এই POCL কি করে, যত ওয়েস্ট স্ক্র্যাপস আছে, স্ক্র্যাপস বলতে যত মেটালের ওয়েস্ট প্রোডাক্ট আছে আর কি, স্ক্র্যাপগুলো কালেক্ট করে। এই 270টা কোম্পানির থেকে সব মেটাল স্ক্র্যাপসগুলো কালেক্ট করে, মানে ওয়েস্ট প্রোডাক্ট, মেটালের সব ওয়েস্ট স্ক্র্যাপসগুলো কালেক্ট করে। এইসব কোম্পানিগুলো কি করে, বিভিন্ন বাড়ি থেকে দেখবেন সব ওয়েস্ট মেটেরিয়ালগুলো কালেক্ট করে নেয়, কালেক্ট করে তারপরে পন্ডি অক্সাইডের মতো কোম্পানি এইসব কোম্পানির থেকেই মেটাল স্ক্র্যাপগুলো কিনে নেয়, মেটাল বা ওয়েস্ট স্ক্র্যাপগুলো কিনে নেয়। সে প্লাস্টিক হতে পারে, অ্যালুমিনিয়াম, কপার, আর হচ্ছে আপনার লেড। এগুলো কোম্পানি চারটা ভার্টিকেলস, লেড আর সীসা বলতে পারেন, লেড, কপার, অ্যালুমিনিয়াম আর প্লাস্টিক। এরা কিন্তু চারটা জিনিসকেই রিসাইকেল করে। এদের যে বিজনেসের মেন ভার্টিকেলটা হচ্ছে লেড বা সীসা। এদের যে টোটাল রেভিনিউ হয়, মোটামুটি 90%-এর উপরে কিন্তু লেড থেকেই আসে। বাকি 10% রেভিনিউ হচ্ছে প্লাস্টিক, অ্যালুমিনিয়াম আর কপার থেকে আসে। সব থেকে এদের মেন বিজনেস হচ্ছে লেড। এবার দেখুন এদের যে ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি আছে, লেডের এখন এদের ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি হচ্ছে 1,68,000, 1,68,000 মেট্রিক টন পার অ্যানাম। এই প্রায় বছরে এরা এখন 1,68,000 মেট্রিক টন লেডের যে ফিনিশ প্রোডাক্ট এরা বানাতে পারে ওয়েস্ট থেকে, আর স্ক্র্যাপস থেকে। এরা সারা বছরে মোটামুটি 1,68,000 মেট্রিক টন প্রোডাক্ট বানাতে পারে। এদের কিন্তু মেন বিজনেস হচ্ছে লেড। এছাড়া কি আছে, এদের প্লাস্টিক রয়েছে, যার ক্যাপাসিটি রয়েছে 9,000 মেট্রিক টন পার অ্যানাম। কপার রয়েছে, যার ক্যাপাসিটি রয়েছে 6,000 মেট্রিক টন পার অ্যানাম। আর রয়েছে অ্যালুমিনিয়াম, যার রয়েছে মোটামুটি 12,000 মেট্রিক টন পার অ্যানাম। এদের মেন প্রোডাক্ট হচ্ছে লেড, যেটা ক্যাপাসিটি হচ্ছে 1,68,000 মেট্রিক টন পার অ্যানাম। এদের কোম্পানি করছে চারটা জিনিসেরই কিন্তু রিসাইকেল করছে, লেড, প্লাস্টিক, কপার, অ্যালুমিনিয়াম। সব থেকে বেশি কোনটা করছে লেড। লেড এরা কি করে, এরা তো
যে সমস্ত কোম্পানির থেকে মানে আউটসোর্সিং থেকে যে লেডের যে স্ক্র্যাপটা কালেকশন করছে, কালেকশন আবার কি করছে, এদের ফ্যাক্টরিতে নিয়ে যাচ্ছে, যেটা ওরা কি করছে ওখানে তো স্মেল্টিং করে, মানে প্রচুর হিট দিয়ে ওটা গলিয়ে তারপরে লেডটাকে বের করে, মানে ফিনিশ প্রোডাক্ট লেড। এই প্রোডাক্টটা বের করার পরে কি করে, এটা তারপরে ডিস্ট্রিবিউট করে। তার মানে এটা কিন্তু পুরোপুরি B2B কোম্পানি, মানে একটা কোম্পানি থেকে লেডের স্ক্র্যাপ নিচ্ছে, ওয়েস্ট প্রোডাক্ট নিচ্ছে, তারপরে নিজেদের ফ্যাক্টরিতে নিয়ে গিয়ে কি করছে, ওটাকে রিসাইক্লিং করে আবার একটা কোম্পানিতে বিক্রি করে দিচ্ছে। এর বিজনেস হচ্ছে পুরো B2B বিজনেস, মানে একটা বিজনেস থেকে নিচ্ছে আবার আর একটা বিজনেসকে দিচ্ছে। এটা কিন্তু ডাইরেক্ট কাস্টমারকে বিক্রি করছে না, মানে কোনো রিটেলিং করছে না। এটা কি বিজনেস দাঁড়ালো, B2B। একটা কোম্পানির থেকে ওয়েস্ট প্রোডাক্ট নিচ্ছে, তারপর নিজেরা রিসাইকেল করে আর একটা কোম্পানিকে বিক্রি করে দিচ্ছে। লেদের দেখুন তাহলে মেন ফোকাস হচ্ছে লেড। এবার লেডটা এরা যখন পুরো রিসাইকেল করে পুরো ফিনিশ লেড বানালো, এই লেডটা কোথায় পাঠাচ্ছে এরা, লেডটা কিন্তু বেশিরভাগ কাজে লাগছে আপনার অটোমোবাইল ইন্ডাস্ট্রিতে, বিশেষ করে গাড়ির যে আমাদের যে কার বাস যত গাড়ি আছে দেখবেন, গাড়ির যে ব্যাটারিটা, এটা কিন্তু সব লেড অ্যাসিড ব্যাটারি। মেন বিজনেস কিন্তু এদের যে লেডটা কোথায় যাচ্ছে, যত ব্যাটারি ম্যানুফ্যাকচারিং কোম্পানি আছে, অটোমোবাইল কোম্পানি বলতে পারেন, এখানে কিন্তু মেন কাজে লাগছে। এটা তো গাড়িতে কাজে লাগে। তারপরে আপনার যেগুলো আছে ই রিক্সা, যেগুলো আছে ই রিক্সাতে কিন্তু লেড ব্যাটারি কাজে লাগে। এবার যদি ইভি গাড়ি আছে দেখবেন, যত আজকাল ইভি স্কুটার ইভি গাড়ি যেগুলো আছে, সেগুলোর মধ্যে লেড ব্যাটারি লাগে, কারণ ইভি ব্যাটারির যে মেন যে ব্যাটারি সেটা কি থাকে, লিথিয়াম ব্যাটারি থাকে, যেটাতে মোটরটা চলে। প্লাস বাকি যেগুলো আছে না, এই গাড়ির মানে লাইট জ্বলবে, এসবে কিন্তু আপনার লেড অ্যাসিডের ব্যাটারির কাজে লাগাচ্ছে। এই ব্যাটারিগুলো কোথায় কাজে লাগছে, এক হচ্ছে আপনার বাস কারের যে ব্যাটারি সেটাতে কাজে লাগছে, প্লাস ইভি গাড়িতেও লাগছে, লাইট ফাইট জ্বালানোর জন্য যে ব্যাটারিটা লাগে সেটা লাগছে, প্লাস ই রিক্সাগুলো লাগছে, ই রিক্সা যেগুলো আছে। তারপরে আমার এই গল্ফ কোর্সের যে এটা থাকে না, গল্ফ কার্ট, ছোট গাড়িগুলো থেকে গল্ফ কোর্স, সেটাও লাগে। প্লাস আমার ডাটা কেবলও লাগে, ডাটা কেবল ইন্ডাস্ট্রিতেও লাগে, পাওয়ারে লাগে। তারপরে আমার টেলিকমিউনিকেশন ইন্ডাস্ট্রিতেও কিন্তু লাগে, টেলিকমিউনিকেশনে কিন্তু এই লেট লাগে। আর আর এই লেটটা হচ্ছে এদের কিন্তু মেন ইনকাম সোর্স, ধরুন 90% ইনকাম আমাদের লেট থেকেই আসে। বাকি কি থাকলো প্লাস্টিক ইন্ডাস্ট্রি, প্লাস্টিক জানি কত, প্লাস্টিকটা এরা কি করে, বিভিন্ন কোম্পানির থেকে প্লাস্টিকের সব ওয়েস্ট মেটেরিয়াল কালেক্ট করে ওখান থেকে ফিনিশড প্রোডাক্ট বের করে প্লাস্টিকের। এই প্লাস্টিক কিছু কাজে লাগে, যেমন আমার ফার্নিচার ইন্ডাস্ট্রি, যারা প্লাস্টিকের ফার্নিচার বানায়, যেমন নীলকমল এই ধরনের কোম্পানি। আর ব্যাটারি কোম্পানি তো লাগে, ব্যাটারি যে বক্সটা বানায় সেটা কিন্তু প্লাস্টিকের তৈরি হয়। অটোমোবাইল ইন্ডাস্ট্রিতে লাগে। তারপরে আপনার কনজিউমার গুডস, এসি, রেফ্রিজারেটর, এসবের মধ্যে সমস্ত ইন্ডাস্ট্রিদের মধ্যে প্লাস্টিক কাজে লাগে। কপার কোথায় কাজে লাগে, এটা কপার কাদেরকে সাপ্লাই করে, যে সমস্ত কপারের ওয়্যার যারা বানাচ্ছে, যে সমস্ত কোম্পানি তাদেরকে সাপ্লাই দিচ্ছে। অ্যালুমিনিয়ামটা কি হচ্ছে, অ্যালুমিনিয়াম দেখুন আপনার, এরা অ্যালুমিনিয়াম যখন রিসাইক্লিং করে যখন ফ্রেশ অ্যালুমিনিয়াম বানাচ্ছে, তখন এটা কোথায় সাপ্লাই দিচ্ছে, আপনার অটোমোটিভ ইন্ডাস্ট্রিতে দিচ্ছে, ডিফেন্সে কাজে লাগছে, তারপরে আপনার কাজে লাগছে ইলেকট্রিক্যাল ইন্ডাস্ট্রিতে কাজে লাগছে। বুঝে গেল বিজনেস মডেলটা, সমস্ত লেড, অ্যালুমিনিয়াম, প্লাস্টিক, কপারের ওয়েস্ট প্রোডাক্ট কালেক্ট করে, স্ক্র্যাপসটা কালেক্ট করে, যেখানে অনেক মানে অ্যালুমিনিয়ামের সাথে বা লেডের সাথে প্রচুর ভুলভাল জিনিস থাকে, সেগুলোকে এরা কি করে, রিসাইক্লিং করে, পুরো রিসাইক্লিং করে ফিনিশ প্রোডাক্ট বানায়। ফিনিশ প্রোডাক্ট বানানোর পরে অন্যান্য কোম্পানিদেরকে এরা সাপ্লাই দিচ্ছে ফিনিশ প্রোডাক্ট, ফিনিশ লেড, ফিনিশড কপার, ফিনিশড অ্যালুমিনিয়াম, ফিনিশড প্লাস্টিক, এসব কোম্পানিকে সাপ্লাই দিচ্ছে। এদের এখন কাস্টমার কারা কারা আছে, ইন্ডিয়া কিন্তু প্রচুর সব বড় বড় কোম্পানিদের কাস্টমার, যে ব্যাটারির মধ্যে আছে টাটা ব্যাটারিজ, আমরা রাজা, তারপরে আপনার প্যানাসোনিক, মাদারসন, টিভিএস, নীলকমল, সবাই কিন্তু এদের কাস্টমার। এছাড়া প্লাস ইন্টারন্যাশনাল অনেক বড় বড় কোম্পানি আছে বিদেশেরও, যারা এদের কাস্টমার। আর প্রথম যে এই সমস্ত কোম্পানিগুলো রয়েছে, অমর রাজা ব্যাটারি, নীলকমল, মাদারসন, এরা রিসাইকেল প্রোডাক্ট কেন নিচ্ছে না, একবার অরিজিনাল প্রোডাক্টটা না নিয়ে, নিউ প্রোডাক্ট না নিয়ে রিসাইকেল প্রোডাক্ট কেন নিচ্ছে? আর মেন কারণটা কিন্তু অরিজিনাল প্রোডাক্ট ও নিউ প্রোডাক্ট যখন কিনবে এরা, তার থেকে কিন্তু রিসাইকেল প্রোডাক্টের দাম প্রায় 25 থেকে 30% কম থাকে।
এটা কিন্তু মেন কারণ। একটা অরিজিনাল নিউ প্রোডাক্টের থেকে রিসাইকেল প্রোডাক্টের দামে কিন্তু প্রায় 25 থেকে 30% ডিফারেন্স থাকে। এই যে কিন্তু সমস্ত কোম্পানিগুলো মোটামুটি 50% প্রোডাক্ট, 50% ম্যাটেরিয়ালস কিন্তু এরা এইসব রিসাইকেল প্রোডাক্ট ইউজ করে, মানে এখানে এদের কস্টটা কম পড়ে, প্রায় 25 থেকে 30%। এবার যদি আপনি এদের 2000 এবছর Q1 এর রেজাল্ট দেখেন, Q1 এরা মোটামুটি সেলস গ্রোথ করেছে 36%, আর প্রফিট গ্রোথ করেছে হচ্ছে 90%। Q1 এ কিন্তু কোম্পানি 36% সেলস গ্রোথ করেছে, আর প্রফিট গ্রোথ করেছে মোটামুটি 90%। রিসাইকেল ইন্ডাস্ট্রিতে এইসব ইন্ডাস্ট্রিতে প্রচুর আছে, অপারেটিং লেভারেজ প্রচুর পাওয়া যায়। এবার 2024-2025 রেজাল্ট দেখেন, 2025-এ POCL এর টোটাল সেল ছিল কত, 1526 কোটি টাকা, আর প্রফিট করেছে কত, মোটামুটি 40 কোটি টাকা। 2.5% মতো প্রফিট মার্জিন ছিল, নেট প্রফিট মার্জিন। আর 2025-এ কোম্পানি সেল করেছে কত, মোটামুটি 2030 কোটি টাকার মতো, মোটামুটি 30% সেলস গ্রোথ করছে 2024 থেকে 25। আর 2025-এর প্রফিট হচ্ছে 65%, এখানে প্রফিট মার্জিন বেড়ে গেছে মোটামুটি 3.3%। 2024-এ প্রফিট মার্জিন ছিল 2.5%, 2025-এ দাঁড়িয়েছে 3.3%। 2024-এ টোটাল প্রফিট ছিল কত, 40 কোটি টাকা, আর 2025-এ টোটাল প্রফিট দাঁড়িয়েছে 65 crore। মানে 2024 থেকে 2025-এ মোটামুটি 60%-এর বেশি কিন্তু প্রফিট গ্রোথ হয়েছে। সেলস গ্রোথ হয়েছে 36%, কিন্তু প্রফিট গ্রোথ হচ্ছে 60%। মানে কি 2024-25-এ ফিনান্সিয়াল ইয়ারে কিন্তু কোম্পানি অপারেটিং লেভারেজ পেয়েছে। এবার দেখুন, এবার এই কোম্পানির ফিউচার গাইডেন্স, কোম্পানি কি বলেছে? কোম্পানি বলছে যে এরা 2030 পর্যন্ত 20%-এর বেশি সেলস গ্রোথ করবে, এটা কোম্পানির গাইডেন্স। আর প্রফিট গ্রোথ বলছে এরা 20%-এর বেশি করবে। এবার কোম্পানি কিভাবে করবে? কোম্পানি এখন কি করছে, কোম্পানির এই মুহূর্তে যে লেডের যে রিসাইক্লিং করে এদের ফিনিশ প্রোডাক্ট বানানোর যে ক্যাপাসিটি কত রয়েছে, 1,68,000 মেট্রিক টন পার ইয়ার। এরা 2025-এর Q4-এর সময় কত ছিল, 1,32,000 মেট্রিক টন। সেটা এই বছর Q1 এ বাড়িয়ে করেছে 1,68,000 মেট্রিক টন। আর কোম্পানি গাইডেন্স দিয়েছে যে Q2 শেষ হতে হতে এরা আরো 36,000 মেট্রিক টন ক্যাপাসিটি বাড়াবে, মানে প্রায় 2,04,000, 2 লক্ষের উপরে কিন্তু এদের এখন লেডের মানে রিসাইক্লিং ক্যাপাসিটি মোটামুটি হয়ে যাচ্ছে কত, 2,04,000 মেট্রিক টন। মানে কোম্পানি কেন এত ক্যাপাসিটি বাড়াচ্ছে? এটাতে মালের ডিমান্ড বাড়ছে, কারণ বিজনেসের গ্রোথ আছে। এই জন্য কোম্পানি গাইডেন্স দিয়েছে 2030 পর্যন্ত এদের 20% করে সেলস গ্রোথ করবে এবং প্রফিট গ্রোথ 20%-এর বেশি করবে। কিভাবে করবে? এখন যেমন কোম্পানি কি শুধু লেড নিয়ে কাজ করছে, লেড অ্যাসিডেট। লেডটা কি হচ্ছে, যত ব্যাটারি কোম্পানি গাড়ির সবাই নিচ্ছে, কিন্তু ইভির যে মেন ব্যাটারিটা কিসের হয়, ইভির যে মোটরের মেন, ইভি গাড়ির মেন ব্যাটারিটা হচ্ছে লিথিয়ামের হয়। এর জন্য কোম্পানি কিন্তু এখন লিথিয়ামের দিকে ঢুকে যাচ্ছে। এবারে লিথিয়ামের ওয়েস্টটাকেও কিন্তু এরা এবার রিসাইক্লিং করবে, যাতে এরা ইভি সেক্টরও এরা ঢুকতে যাচ্ছে। আর কোম্পানি আর কি করতে যাচ্ছে, রাবার ওয়েস্ট এবং ওয়েস্ট, এই দুটোকেই এরা এখন রিসাইক্লিং করবে। ওয়েস্ট মানে আপনার মোবাইল, কম্পিউটার, টিভি, ল্যাপটপ এসব দিকে চলে যাচ্ছে কোম্পানি। এখন হচ্ছে লিথিয়াম ব্যাটারি, লিথিয়ামের দিকে চলে যাচ্ছে, রিসাইক্লিং করবে, প্লাস রাবার এবং ওয়েস্ট। সব থেকে ভালো হচ্ছে এখন আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট রয়েছে, সেন্ট্রাল গভর্নমেন্ট কিন্তু রিসাইকেল কোম্পানিকে প্রচুর ফেসিলিটি দিচ্ছে। যেমন কোম্পানি কি করেছে, যে এবছর যে করলো কোম্পানি ঘোষণা, যে এখন যত লেডের স্ক্র্যাপ এসব কোম্পানি কালেক্ট করবে, যেরকম যেটা করছে POCL, পন্ড অক্সাইড, তাহলে কি করছে, এদের কাস্টম ডিউটিটা 0 করে দিয়েছে। আর যেমন কপার যারা ইম্পোর্ট করছে, কপারের স্ক্র্যাপ, সেখানে কিন্তু ইম্পোর্ট ডিউটি 0 করে দিয়েছে। এতে কি হচ্ছে, রিসাইকেল কোম্পানিগুলোর কিন্তু খুব সুবিধা হচ্ছে। এদের সবথেকে এদের স্ট্র্যাটেজি খুব ভালো। দেখুন তামিলনাড়ুতে 2টো ফ্যাক্টরি রয়েছে, এদের অ্যাকচুয়ালি ম্যানুফ্যাকচারিং এর 2টো, তামিলনাড়ুতে আছে আর অন্ধ্রপ্রদেশে আছে। এবার তামিলনাড়ুতে ফ্যাক্টরি কোথায় করেছে, একদম চেন্নাই পোর্টের সামনে। এতে কি হচ্ছে, এদের স্ক্র্যাপগুলো সোর্সিং করতে সুবিধা হচ্ছে, যেসব কোম্পানি থেকে সোর্সিং দিচ্ছে মালগুলো, এই স্ক্র্যাপগুলো কালেক্ট করতে সুবিধা হচ্ছে, এখানে পোর্টের সামনে ফ্যাক্টরি। আবার প্লাস যখন এখান থেকে ফিনিশ প্রোডাক্টটা বানাচ্ছে, এদের ডিস্ট্রিবিউট করতেও সুবিধা হচ্ছে অন্যান্য কোম্পানিকে।
আর অন্ধ্রপ্রদেশে দেখুন, এদের যে ফ্যাক্টরিটা আছে পুরো আমারা যে কোম্পানি আছে ব্যাটারি, সেই কোম্পানি পাশেই রয়েছে। এদের কি হচ্ছে, এখানে মাল ডিস্ট্রিবিউট করতেও অসুবিধা হচ্ছে। আর আছে হচ্ছে এদের যেটা বলছে সেটা হচ্ছে ক্যাপেক্স। কোম্পানির মধ্যে ক্যাপেক্সকে জবরদস্ত করেছে। Q1 এ কোম্পানি অলরেডি 5 কোটি টাকা ক্যাপেক্স করেছে, আর কোম্পানির গাইডেন্স হচ্ছে পুরো 2025-26 ফিনান্সিয়াল ইয়ারে 50 কোটি টাকা করবে ক্যাপেক্স। অলরেডি এটা Q1 এ 5 কোটি টাকা ক্যাপেক্স করে দিয়েছে। এখানে ম্যানুফ্যাকচারিং এদের যে রিসাইক্লিং ক্যাপাসিটি বাড়াচ্ছে Q2 তো ব্লেডের, এটা 36,000 মেট্রিক টন ক্যাপাসিটি বাড়বে, যেন ক্যাপেক্স করতে হবে। তো কোম্পানি অলরেডি Q1 এ 5 কোটি টাকা ক্যাপেক্স করেছে, আর নেক্সট ফিনান্সিয়াল ইয়ার মানে এই পুরো ফিনান্সিয়াল ইয়ারে আরো 45 crore, মানে টোটাল 50 কোটি টাকা কিন্তু কোম্পানি ক্যাপেক্স করবে। আর কি করছে কোম্পানি, বলছে ভ্যালু অ্যাডেড প্রোডাক্ট বানাবে। 60 কোম্পানির এখন টার্গেট হচ্ছে এখন থেকে প্লাস 60% ভ্যালু অ্যাডেড প্রোডাক্ট বানাবে। যত ভ্যালু অ্যাডেড প্রোডাক্ট বানাবে তত কি হবে, এদের মার্জিনটা এক্সপেনশন হবে, প্রফিট মার্জিনটা বাড়তে থাকবে। যদি এই সেক্টর সব থেকে বড় সুবিধা হচ্ছে রিসাইক্লিং সেক্টরে না এন্ট্রিটা ফট করে এদের মানে এদের যে একটা কম্পিটিটিভ অ্যাডভান্টেজ আছে, হট করে কোনো কোম্পানির সেক্টরে ঢুকতে পারবে না, কারণ গভর্নমেন্টের প্রচুর রুলস রেগুলেশন আছে রিসাইক্লিং সেক্টরে। এর জন্য এই একটা কিন্তু কম্পিটিটিভ এজ আছে, যে ফট করে নতুন কোম্পানি এই সেক্টরে ঢুকতে পারবে না। এটা একটা বিশাল সুবিধা। মানে গভর্নমেন্টের সাপোর্ট আছে, এখন গভর্নমেন্টও জোর দিচ্ছে রিসাইক্লিং সেক্টরে, কস্টিং কম, পলিউশনের হাত থেকে বাঁচা যায়, এসব কারণে কিন্তু গভর্নমেন্টও পুরো সাপোর্ট দিচ্ছে পুরো রিসাইক্লিং সেক্টরকে। আর এদের এই কোম্পানি আরেকটা ভালো হচ্ছে এরা পুরো ডাইভার্সিফাইড, মানে এদের যার থেকে মাল নিচ্ছে আর কি, স্ক্র্যাপগুলো, ওয়েস্ট স্ক্র্যাপগুলো যে কালেক্ট করছে, মেটাল স্ক্র্যাপগুলো প্রচুর কোম্পানি থেকে করছে, প্রায় 270 কোম্পানি, 270টা কোম্পানি থেকে এরা আউটসোর্সিং করছে। এদের কি হচ্ছে, এরা কোনো একটা কোম্পানির উপরে ডিপেন্ডেন্ট হচ্ছে না, মানে এদের কাছে এদের কিন্তু কোনো সময় মালের শর্টেজ হবে না। প্লাস এই যে মাল ডিস্ট্রিবিউট করছে এখানেও তাই, কিন্তু ইন্ডিয়া এবং ইন্ডিয়ার বাইরে প্রচুর কোম্পানি গেলা মাল সেল করছে, মানে এরা কোনো একটা কোম্পানির উপরে কিন্তু ডিপেন্ডেন্ট নয়। এটা হচ্ছে এই কোম্পানির সব থেকে বড় প্লাস পয়েন্ট। আর রিসাইক্লিং সেক্টরে যে অসুবিধাটা হচ্ছে, রিসাইক্লিং সেক্টরে এরা কি করে, এরা তো রিসাইক্লিং করাতে কি হচ্ছে, আমরা পলিউশন কমতেছে, মানে আমাদের যে খনির থেকে মাল বের করা এই খননের কাজে তো প্রচুর পলিউশন, এটা হচ্ছে না। কিন্তু এরা প্রচুর একটা জিনিস আছে, যখনই একটা রিসাইক্লিং হয় না, রিসাইক্লিং ফ্যাক্টরি কিন্তু প্রচুর পলিউশন হয়, এখান থেকে প্রচুর কেমিক্যাল বেরোয়, কেমিক্যাল বেরোয় কিন্তু অনেক পলিউশন করতে পারে। এই জন্য গভর্নমেন্ট কি করে, সবসময় এসব কোম্পানি থেকে নজর দিয়ে রাখে, একদম কড়া নজর, যে কোনো একটা রিসাইক্লিং কোম্পানি ভুলভাল কিছু রিসাইক্লিং করতে গিয়ে কোনো পুরো পলিউশন ছড়িয়ে গেল, কোনো কেমিক্যাল বাইরে বেরিয়ে গেল, এখান থেকে কিন্তু অনেক পলিউশন হতে পারে। এটা একটা বিশাল রিস্ক রিসাইক্লিং কোম্পানির। আর একটা হচ্ছে দেখেন, রিসাইক্লিং কোম্পানির ব্যবসার মেন সমস্যা কি, যেমন পন্ডি অক্সাইড, এদের মেন ব্যবসা লেড। এবার যদি অরিজিনাল যেটা লেড হয়, যেটা মার্কেটের নিউ লেড, যেটা যে লেডটা খনির থেকে বেরোবে, যদি সেটার দাম কমে যায় তাহলে কিন্তু এদের ডিমান্ড কমে যাবে, কারণ সেটা যেটা খনির থেকে যে লেডটা নিয়ে আসে সীসাটা, সেটার দাম যেহেতু বেশি, আর রিসাইকেল করলে যেহেতু কস্টিং কম পড়ছে, সেই জন্য রিসাইকেল লেডের ডিমান্ডটা আছে। যেটা অরিজিনাল যেটা লেড, যেটা খনির থেকে বের করে নিয়ে নিউ লেডের যদি দাম কমে যায় তাহলে রিসাইকেল লেডের ডিমান্ডটা কমে যায়। এই একটা রিস্ক থাকে এই কোম্পানির। আর এরা তো রিসাইকেল যে করছে লেডটাকে, যে স্ক্র্যাপটা তো এরা ইন্ডিয়া প্লাস ইন্ডিয়ার বাইরের প্রচুর কোম্পানি থেকে কিনে নিচ্ছে, যখন এদের কস্টিংটা বেড়ে যায় তখন কিন্তু এদের বিজনেসের একটু অসুবিধা হয়ে যায়, তখন এদের প্রফিট মার্জিনে সমস্যা আছে। নাহলে আদারওয়াইজ কিন্তু এই কোম্পানির সব কিছু ঠিকঠাক আছে, বিজনেস মডেল, এক্সপেনশন প্ল্যান, প্লাস গভর্নমেন্টের সাপোর্ট আছে। এই মুহূর্তে কিন্তু কোম্পানিটা বেশ ভালো জায়গায় দাঁড়িয়ে আছে, আপনারা এই কোম্পানিটাকে দেখতে পারেন। এখন আমরা এই কোম্পানিটাকে দেখে নেব যে স্কোপটা কিরকম আছে, ভ্যালুয়েশন ম্যাট্রিক্সটা কিরকম আছে। 2025 কোম্পানির টোটাল সেল কত হয়েছে, মোটামুটি 2000 কোটি টাকা, আর প্রফিট করেছে 65 crore। আর 2026 দেখুন Q1 এ এটা অলরেডি প্রফিট করে নিয়েছে কত, 28 crore। আমরা এখান থেকে ধরতে পারি কোম্পানি মনে হয় 2026 100 crore কাছাকাছি প্রফিট করবে। 2025 প্রফিট কত ছিল, 65 crore। এবছর Q1 এ অলরেডি প্রফিট হয়েছে 28 crore। আর কোম্পানি কি হয়, কোম্পানি মোটামুটি ফার্স্ট কোয়ার্টারের পর থেকে বাকি কোয়ার্টারগুলো আরো ভালো রেজাল্ট করে। তবুও আমি কনজারভেটিভলি ধরলাম কোম্পানি 2026 টোটাল প্রফিট করবে 100 কোটি টাকা, মানে Q1 এ অলরেডি করে নিয়েছে 28 crore।
এদেরকে 4 দিয়ে গুণ করেন 112 কোটি টাকা মিনিমাম হচ্ছে, আমি 100 কোটি টাকা ধরলাম। 2026-এ টোটাল প্রফিট করবে কোম্পানি 100 কোটি টাকা। আর কোম্পানির মার্কেট ক্যাপ কত? মোটামুটি 3,500 কোটি টাকা। পি কত হচ্ছে? মার্কেট ক্যাপকে আপনি টোটাল প্রফিট দিয়ে ভাগ করে 2026-এর মানে 35 থেকে 36। আর গ্রোথ ইঞ্জিন কত পাচ্ছেন? প্রফিট গ্রোথ মোটামুটি হচ্ছে 40-50 এই রেঞ্জে, মানে পি রেশিও পেগ রেশিওতে কিন্তু এক ব্যাগের কমই হচ্ছে। বুঝা গেল? এই কোম্পানির পেগ রেশিও দাঁড়াচ্ছে মোটামুটি একের মতো। আর গ্রোথ ইঞ্জিন কত পাচ্ছেন? প্রফিট গ্রোথ ইঞ্জিন মোর দেন 30% শিওর। রিলটা যথেষ্ট ভালো। আপনারা কোম্পানিকে অ্যানালাইসিস করুন। এই সেক্টরে কিন্তু এখন প্রচুর স্কোপ আছে, ভালো করে বিজনেসটা পড়ুন। আমার মনে হচ্ছে রিসাইকেলিং সেক্টর কিন্তু আগামী 3-4 বছর কিন্তু খুব ভালো জায়গায় থাকবে। থ্যাংক ইউ।